আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। কাল থেকে কমতে পারে তাপমাত্রা, ঢাকা সহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বলছে আবহাওয়া অধিদপ্তর। জলবায়ুর পরিবর্তনে বদলে গেছে উপকূলীয় জমি, লবণ সহিষ্ণু ধান চাষের সাফল্য কৃষকদের। এবং টেকনিশিয়ানের অভাবে মানিকগঞ্জ সদর হাসপাতালে অচল 18 কোটি টাকার এমআরআই মেশিন। এবারে বিস্তারিত। মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে মহান মে দিবসের আলোচনা সভায় তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই শ্রমিকদের মজুরি বাড়িয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। মনির রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য। এ সময় শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করার কথা বলেন প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকদের স্বার্থে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, জাতীয় শ্রমনীতি 2012 যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু গার্মেন্টস শিল্প কারখানা নয়, 42টি সেক্টরে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। নারীরাও পাচ্ছেন সমমজুরি। মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরো চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। কারো উস্কানিতে নিজেদের রুটি রুজি সংস্থান ধ্বংস না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান, ভাঙা চোরা আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। তবে মালিকদের তো আর ওই একটা ব্যবসা থাকে না, আরও ব্যবসা থাকে। তারা হয়তো পুষিয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো নিজেরা করেন। আমাদের দেশে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি, আমরা কিন্তু বলি। আমি প্রধানমন্ত্রী শুধু না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি সেইভাবেই নিজেকে বিবেচনা করি। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে গুরুত্ব আরোপ করেন উন্নয়নশীল দেশের যাত্রায় উৎপাদন বাড়ানোর উপর। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। এ সময় নানা দাবি দেওয়া তুলে ধরেন শ্রমিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন খয়রুল ইসলাম। মহান মে দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। বরিশালে নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। এর মধ্যে ছিল র্যালি, লাল পতাকা মিছিল, শ্রমিক সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শ্রমিক নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে ময়মনসিংহেও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। রংপুরে মে দিবসের নানা কর্মসূচি পালন করে মোটর শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। খাগড়াছড়ির পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কুষ্টিয়ার শ্রম কল্যাণ কেন্দ্র অংশ নেয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন সরকারি, বেসরকারি ও শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় মাগুরায়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি শ্রমিকদের মাঝে বিতরণ করে শরবত। মেহেরপুরে মে দিবসের র্যালিতে অংশ নেন জেলা পুলিশ সুপার SM নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ সহ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। নওগাঁয় নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান মে দিবস। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। প্রকৃতির খরতাপ কমবে, কাল থেকে ঝড় বৃষ্টি হবে এই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও সারা দেশে তাপ প্রবাহ অব্যাহত রয়েছে, আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবার থেকে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর গরম থাকলেও তা হয়ে আসবে শহরীয়। 5 মে থেকে সারা দেশে ভারী বৃষ্টি হলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধের ঘোষণা মানছেন না শিক্ষার্থীরা। ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলে। এ সময় শিক্ষার্থীরা জানান, উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বে তারা কোনো ভোগান্তির শিকার হতে চান না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, হল বন্ধের পর শিক্ষার্থীরা সেখানে অবস্থান করলেও তাদের বেরিয়ে যেতে বাধ্য করা হবে না। পাশাপাশি উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্ব নিরসনে তারা কাজ করবেন। এর আগে উপাচার্যের সাথে শিক্ষক সমিতির চলমান আন্দোলন ও দ্বন্দ্বে মঙ্গলবার সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ায় বদলে যাচ্ছে মাটির ধরন, কমছে উর্বরতা ও উৎপাদন। এই পরিস্থিতি মোকাবেলায় কৃষি গবেষকরা লবণ সহিষ্ণু জাতের নতুন ধান আবিষ্কার করেছেন। সাতক্ষীরায় এই জাতের বোরো ধান আবাদ করে এবছর রেকর্ড ফলন পেয়েছেন কৃষকরা। সাতক্ষীরা প্রতিনিধি M কামরুজ্জামানের তথ্য চিত্রে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ত পানি ও উপকূলীয় আবহাওয়ার প্রভাবে পাতা পোড়া সহ নানা রোগে আক্রান্ত হয় ধান গাছ, নষ্ট হয় ফলন। কৃষকের এ দুঃখ ঘোচাতে সম্ভাবনার নতুন দিগন্ত হয়ে এসেছে পাতাপোড়া রোগ প্রতিরোধী ধানের নতুন জাত 6453। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে, লবণাক্ত অঞ্চলে এই ধান লাগাচ্ছি, বিভিন্ন জাতের ধান লাগাই, কিন্তু সঠিক কোনো নিশ্চয়তা পাই না। ফলন হয় না, ঠিক মতন হয় না, কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারি না। এই ধানটাতে অনেক লম্বা হয়, মাঝারি বেশি, খুব বেশি না, বুক সমান এরকম কাছাকাছি হয়। তারপরে ধানটা হেলে পড়ে না, ঝড়ে ক্ষতি হয় না। বৈশাখ মাসের যে ঝোড়ো হাওয়া আমাদের এখান থেকে হয়, অনেক সময় ধান পড়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো হয় না। দেবহাটা উপজেলায় নতুন জাতের এই ধান চাষে সাফল্য পেয়েছেন চাষিরা। 33% জমিতে ফলন পাওয়া গেছে 33 মণ, যা এর আগে অন্য জাতগুলো থেকে পাওয়া যায়নি। অন্য বছর ছাড়া এই ধান খুব সুন্দর হয়েছে। আর বাড়ির লোকজনেরা দেখে জিজ্ঞাসা করতেছে যে বীজ কোথাতে নিয়েছে, তার কাছ থেকে নিয়েছে। আমরা এই ধানটা আগামী মৌসুমে এই ধানটাই করব। এই ধানের গাঁথনি ভালো, এই ধানের শীষ কম, হলো চিরা কম, ধান আর খুব ভালো। রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল হওয়ার পাশাপাশি কম সময়ে ঘরে তোলা যাচ্ছে এসব জাতের ধান। নতুন জাতের এই ধান চাষে তাই কৃষকের আগ্রহ বাড়ছে বলে জানান কৃষি গবেষক ও কর্মকর্তারা। সেখানে কিন্তু সব ধরনের জাতের চাষাবাদ কিন্তু করা সম্ভব হয় না। এই 6453 জাতের ধান এই অঞ্চলের জন্য একটা সঠিক একটা জাত। বিঘা প্রতি 27 থেকে 28 মণ ধান এখান থেকে হওয়ার কথা, এবং কৃষক যদি এই প্রত্যাশা অনুযায়ী যদি ফলন পেয়ে থাকে তাহলে কৃষক লাভবান হবে বলে আমরা আশা করি। আবহাওয়ার বিরূপ প্রভাব কাটিয়ে সাতক্ষীরার উপকূলীয় এলাকার কৃষকদের মধ্যে নতুন এই ধান আশার আলো জাগিয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
কেন্দ্রের নিষেধ সত্ত্বেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এমপির ভগ্নিপতি মামুনুর রশিদ। সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন তার এই আত্মীয়ের পক্ষে প্রকাশ্যে প্রচারণাও চালাচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনার চেষ্টা চলছে তাকে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিউল আলম সুজন। লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ভগ্নিপতি মামুনুর রশিদ রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পদে আছেন তার স্বজন ঘনিষ্ঠজনরা। সম্প্রতি দলের বর্ধিত সভায় উপজেলা নির্বাচন নিয়ে এই এমপির ভূমিকা ও অবস্থানে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। তাকে এলাকা থেকে বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন তারা। পুলিশ আর র্যাব যদি দিয়া ঠিক মতো যদি এমপি সব দাপড়ায় দেয়, সেই দেশে কেউই মস্তান না, আমরা চিনি সবাইকে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের হস্তক্ষেপ না করতে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন তার তোয়াক্কা করছেন না বলে অভিযোগ করেন রায়পুরের নেতারা। একক প্রার্থী করার যে উদ্যোগ বা যে মিটিং করা বা এই যে চেষ্টা করা, সেটাই তো দলের সংগঠন বিরোধী। আর সেটা আসলে আমাদের মতো তৃণমূলের যারা কর্মী আমরা এটাতে মর্মাহত হয়েছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে চাওয়া সেটা তৃণমূলে বাস্তবায়ন হয় নাই। ভগ্নিপতি মামুনুর রশিদকে বাধা দেওয়ার সাধ্য তার নেই বলেও জানান সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী। রায়পুরের অধ্যক্ষ মামুন সাহেব, আমি এমপি হওয়ার আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমি এমপি হওয়ার আগে উপজেলার চেয়ারম্যান। তিনি তো পুরানো জনগণের ভোটে নির্বাচিত, আমি হয়েছি তারপরে নূতন। আমি নূতন মানুষ পুরানকে বাদ দিব কিভাবে? লক্ষ্মীপুর এ উপজেলায় ভোট গ্রহণ হবে 21 মে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে টেকনিশিয়ান না থাকায় 2 বছর ধরে অচল পড়ে আছে 18 কোটি টাকা দামের এমআরআই মেশিন। এর সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা, বরং পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রটি। জরুরি প্রয়োজনে রোগীদের এমআরআই করাতে যেতে হচ্ছে ঢাকায়। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ অসন্তোষ দানা বাঁধছে। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিক রহমান। 2022 সালে মানিকগঞ্জ সদরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরানো ভবনে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে তার জেলার রোগীদের আধুনিক চিকিৎসায় কেন্দ্রীয় ঔষধ সংরক্ষণাগার থেকে একটি এমআরআই মেশিন দেওয়া হয় হাসপাতালে। জেলায় আর কোনো সরকারি বেসরকারি হাসপাতালে এ মেশিন না থাকায় তখন খুশি হয়েছিলেন মানিকগঞ্জবাসী। কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। টেকনিশিয়ান না থাকায় 18 কোটি টাকা দামের ওই যন্ত্র অচল হয়ে পড়ে আছে হাসপাতালে। যদি এই এমআরআইটা চালু করতো, টেকনিশিয়ান চালু করতো, আমরা অনেক খুশি হতাম। মেশিনটাকে চালু করা হোক এবং অভিজ্ঞ লোক দিয়ে এটা পরিচালনা করা হোক, এটাই আমাদের জোরদার দাবি। বর্তমানে সঠিক পরিচালনার অভাবে এমআরআই মেশিনটা বন্ধ আছে। এখন এটা অবিলম্বে চালু হলে আমরা সুফল ভোগ করতে পারি। এমআরআই টেস্ট বন্ধ থাকলেও 24 ঘন্টা মেশিনটি চালু রাখতে কোটি টাকার গ্যাস বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে সেখানে। এভাবে যদি মেশিন চালু না করা না হয় বা এটার মধ্যে যদি সচলের প্রভাব না আসে, তাহলে মেশিনটি হয়তো হইতে পারে, ফল করতে পারে। যে সরকারি হাসপাতালে যেখানে এমআরআই টেস্ট খরচ 2 থেকে 3 হাজার টাকা, সেখানে ঢাকায় গিয়ে মানিকগঞ্জের রোগীদের ওই পরীক্ষা করিয়ে আনতে হচ্ছে 10 থেকে 15 হাজার টাকায়। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জানিয়েছে, আমার লিখিত এবং মৌখিকভাবে আবেদন জানানো আছে। তারা আমাকে আশ্বস্ত করেছে যে অচিরেই আমাদের এখানে সিনিয়র কনসালটেন্ট রেডিওলজি এবং এমআরআই টেকনিশিয়ান দেওয়া হবে। সেক্ষেত্রে মানিকগঞ্জবাসী আরো উন্নত সেবা পাবে বলে আমার দৃঢ়ভাবে বিশ্বাস করে। দ্রুত টেকনিশিয়ান নিয়োগ দিয়ে সরকারি মূল্যবান এ যন্ত্র সুরক্ষার সাথে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জেলার চিকিৎসা সেবা আধুনিকায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসছে বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক আরোপ না করার দাবি জানিয়েছে শ্রমিক নেতারা। মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানান তারা। শ্রমিক নেতারা বলেন, বিদেশি সিগারেটের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশীয় শিল্পটি। ফলে অনেক শ্রমিক কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছে। মিজান সাদহানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিড়ি শ্রমিক ফেডারেশন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের 18 লাখ শ্রমিক বিড়ি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করে। লোকসানের মুখে কোনো মালিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তাই শিল্পটিকে টিকিয়ে রাখতে 5 দফা দাবি জানান তারা। বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিকদের বর্তমান বাজার অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। অবৈধ বিড়ি তৈরির লাইসেন্স বন্ধ করতে হবে। নকল ব্যান্ডল, জাল ব্যান্ডল যেন ব্যবহার করতে না পারে, এর জন্য দরকার পড়ে নতুন আইন তৈরি করে এদের এই দেশ থেকে প্রতিহত করতে হবে। দরিদ্র, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা ভারী কাজে অক্ষম, তাদের বড় একটি অংশ বিড়ি শিল্পে কাজ করে। কম দামি সিগারেটের সাথে পাল্লা দিয়ে দেশীয় শিল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতাদের। কুচক্রী মহল তারা আমাদের উপর ষড়যন্ত্র করে শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। এই বিদেশি কোম্পানির পক্ষে দেশীয় দালাল মির্জাপুরেরা দালালি করতেছে। ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং আমাদের বিড়ি শিল্প রক্ষা করতে হবে। আয়কর আইন অনুযায়ী বিড়িতে অগ্রিম আয়কর 10%, অন্যদিকে সিগারেটে 3%। বিষয়টিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অবিলম্বে বিড়ির উপর থেকে অগ্রিম আয়কর তুলে নেয়ার দাবি শ্রমিক নেতাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বরিশালে শাকিল আহমেদ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতারক শাকিল নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে প্রতারিত করত। এ সময় চাকরি দেওয়ার নামে সে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলেও জানান বরিশাল নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হোসেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই প্রতিপাদ্যের যশোরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে টেবিল ফ্যান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার ও রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশ নন্দ মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 50 জন নারী পুরুষকে টেবিল ফ্যান দেওয়া হয়। নানা আয়োজনে শেরপুরে পালিত হল অগ্নিযুগের সিংহ পুরুষ, আন্দামান ফেরত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিপ্লবী রবি নিয়োগীর 114তম জন্মবার্ষিকী। উপলক্ষে আলোচনা সভায় তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ডক্টর সুধাময় দাস, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন ও মহিলা পরিষদ নেত্রী জয়শ্রী দাস। অনুষ্ঠানে 2 জন অসচ্ছল শিক্ষার্থীকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।